আসসালামু আলাইকুম। আজ 9 জুন 2024 শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হঠাৎ ফুঁসে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এক পুলিশ সদস্যকে আরেক পুলিশের হত্যা, যা বলছেন আইজিপি। 36,000 ফিলিস্তিনিকে হত্যা করে 7 জনকে মুক্ত করেছে ইসরায়েল। এবার বিস্তারিত। বহুদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয় দেখল বিরল দৃশ্য। শেষ 2018 সালে এরকম ফুঁসে উঠেছিল ঢাবি ক্যাম্পাস। কোটা পুনর্বহালের আদেশে ফুঁসছে চাকরি প্রত্যাশী ও শিক্ষার্থীরা। ক্যাম্পাসে চলছে বিক্ষোভ। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা। এতে যোগ দেন কয়েক হাজার শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী। কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কলাভবন, মল চত্বর, ভিসি চত্বর, টিএসসি হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশে মিলিত হয়। এ সময় শিক্ষার্থীরা সংবিধানের মুক্তিযুদ্ধের মূল কথা সুযোগের সমতা, সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে, 18-র হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, কোটা প্রথা বাতিল চাই, বাতিল চাই, কোটা প্রথার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, কোটা না মেধা, মেধা মেধা, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই ইত্যাদি স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীরা বলেন, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে 56% কোটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যে বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই মুক্তিযুদ্ধ ও অন্যান্য কোটার নামে সেই বৈষম্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার সঙ্গে কোটা পদ্ধতি সাংঘর্ষিক। আমরা অবিলম্বে কোটা পুনর্বহালের আদেশ প্রত্যাহার চাই। এদিকে গণ অধিকার পরিষদ একাংশের সাধারণ সম্পাদক রাশেদ খান তার ফেসবুক পেজে জানান, সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা বহালের রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আন্দোলনকারীরা বলছেন, কোনোভাবেই আমরা কোটা বহালের সিদ্ধান্ত মেনে নেব না, প্রয়োজনে বুকের রক্ত ঢেলে দেব। আমরা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নই, কিন্তু অধিকার আদায়ে সব করতে পারবো। তবে সরকারের একটি সূত্র বলছে, কোটা বিরোধী আন্দোলনের নামে ভয়াবহ ষড়যন্ত্র চলছে। আন্দোলনকারীরা বিএনপি জামাতের ইন্ধনে কাজ করছে। তারা ঢাবিকে টার্গেট করেছে। যে কোনো সময় শাহবাগ থেকে গণবিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছে আন্দোলনকারীরা। জানা গেছে, এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী পুরো সতর্ক রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ মঞ্চ নামে এক সংগঠনের নেতারা বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামাত আমির ডক্টর শফিকের নির্দেশে এরা ঢাবিকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছে। এখনই রুখে দিতে না পারলে বড় ক্ষতি হয়ে যেতে পারে। রাজধানীর বারিধারায় কূটনৈতিক এলাকায় কর্তব্যরত অবস্থায় এক পুলিশ সদস্য আরেক পুলিশ সদস্যকে হত্যা করার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। রবিবার দুপুরে ডিএমপি সদর দপ্তর অতিরিক্ত কমিশনার ডক্টর খ মহিউদ্দিন এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন। তিনি বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। ঘটনার আগে ডিউটিরত কনস্টেবল মনিরুল হকের সঙ্গে কনস্টেবল কাউসার আলীর তর্কাতর্কি হয়। তর্কাতর্কির পর উত্তেজিত হয়ে কনস্টেবল কাউসার 8-9 রাউন্ড গুলি ছোড়েন সহকর্মী মনিরুলকে উদ্দেশ্য করে। তিনি আরো বলেন, তাদের সেখানে স্বাভাবিক ডিউটি ছিল। অভিযুক্ত কাউসারের সঙ্গে আমরা কথা বলেছি, তবে কি নিয়ে তর্ক ও কি কারণে কনস্টেবল কাউসার উত্তেজিত ছিলেন সে বিষয়ে এখনো জানতে পারিনি। তদন্ত করে সেটি বের করা হবে। অতিরিক্ত ডিউটির কারণে এমনটি হয়েছে কিনা জানতে চাইলে এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা যে কোনো মানুষের ক্ষেত্রে ঘটতে পারে। কেউ যখন তার নিজের উপর নিয়ন্ত্রণ হারায় তখন এমনটি ঘটে। তবে এ ধরনের নির্মমতা মেনে নেওয়া যায় না এবং এরকমের ঘটনা ঘটা উচিত নয়। এই ধরনের অপরাধ যাতে সংঘটিত না হয় সেজন্য পুলিশ সদস্যদের কাউন্সেলিং করা হয় কিনা এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত কমিশনার বলেন, পুলিশ সদস্যদের আনুষ্ঠানিকভাবে এরকম কাউন্সেলিং করা হয় না, তবে মাঝে মধ্যে তাদের সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তারা বসে এসব বিষয়ে আলোচনা করেন, তাদের সঙ্গে কথা বলেন। অভিযুক্ত কাউসার আলীকে চাকরিচ্যুত করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, পুলিশ একটি শৃঙ্খল বাহিনী। এই বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে ফৌজদারি কোনো অভিযোগ আসলে নিয়মতান্ত্রিকভাবে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এক্ষেত্রেও তাই হয়েছে। শনিবার দিবাগত মধ্যরাতে রাজধানীর বারিধারা কূটনৈতিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে দায়িত্ব পালন অবস্থায় এক পুলিশ কনস্টেবল আরেকজন সদস্যকে গুলি করেন। এতে ঘটনাস্থলে মনিরুল হক নামে এক কনস্টেবল নিহত হন। ঘটনার পর অভিযুক্ত কাউসার আলীকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। তার বিরুদ্ধে গুলশান থানায় নিহতের ভাই একটি হত্যা মামলা করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। কুমিল্লা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আনোয়ার হোসেন নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকাল 8টায় জেলার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের জামতলা এলাকার ভারতীয় সীমান্তে এই ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন বাকশিমুল ইউনিয়নের মিরপুর গ্রামের চারু মিয়ার ছেলে। বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খন্দকার গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ আবুল কাশেম বলেন, নিহতের মরদেহ কাটাতার সংলগ্ন এলাকায় রয়েছে। এই মুহূর্তে ভারতীয় বিএসএফ এর তত্ত্বাবধানে আছে। কুমিল্লা 10 ব্যাটালিয়ন বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ শরীফুল ইসলাম মিরাজ বলেন, ফোর্স নিয়ে ঘটনাস্থলে বিজিবি অবস্থান করছে। এবার বিদেশের খবর। ভারতে সরকার গঠনের জোটে ভাঙনের যাবতীয় আশঙ্কা উড়িয়ে এনডিএতে শক্ত অবস্থানে আছেন নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে এ পর্যন্ত এরকম তালি জোড়ার সরকার চালাতে হয়নি, কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। 2/3 সংখ্যাগরিষ্ঠতার লক্ষ্য নিয়ে নেমে একক সংখ্যাগরিষ্ঠতাও জোটেনি গেরুয়া শিবিরের ভাগ্যে। সরকার চালানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এমন দুই বন্ধুর উপর নির্ভর করতে হচ্ছে যারা অতীতে একাধিকবার তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডু কেউই যে নেতা হিসেবে মোদীকে বিশেষ পছন্দ করেন না সেটা কারো অজানা নয়। তবে ইতোমধ্যে শরিকরা মোদীর নেতৃত্বে যে আস্থা দেখালেন তাতে অন্তত এই মুহূর্তে বিজেপির নেতৃত্ব খানিকটা আশ্বস্ত হবেন। তাছাড়া নীতিশ নাইডুদের হাম সাথ সাথ হ্যায় বার্তা খানিক ধাক্কা দেবে বিরোধীদের সরকার গড়ার আশাতেও। তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী, কিন্তু প্রতিবেশী দেশ পাকিস্তান এখনও অভিনন্দন জানায়নি তাকে। কেন মোদীকে শুভেচ্ছা জানায়নি তার ব্যাখ্যা দিয়েছে পাকিস্তান। প্রতিবেশী দেশ হিসেবে নির্বাচনের জয়ী দলকে সবাই শুভেচ্ছা জানায়, এটি কূটনৈতিক সৌজন্যতা। এর আগে পাকিস্তানের রাজনৈতিক দল বা দলনেতাকে শুভেচ্ছা জানিয়েছে ভারত। পাকিস্তানও জানায়নি তা নয়, তবে 2024 সালের লোকসভা ভোটের পর এ বিষয়ে কিছু বলেনি পাকিস্তান। ফলে প্রশ্ন উঠছে, ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে কি উন্নতি চাইছে না পাকিস্তান? এর জবাবে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ বলেন, ভারত সহ সব প্রতিবেশী দেশের সঙ্গেই সহযোগিতামূলক সম্পর্ক চায় পাকিস্তান। তাহলে তৃতীয়বারের জয়ের জন্য মোদীকে শুভেচ্ছা জানায়নি কেন? এই প্রশ্নের জবাবে বালোচ বলেন, কোন দেশ নেতা হিসেবে কাকে বেছে নেবে সে ব্যাপারে আমাদের কিছু বলার নেই। আমরা মনে করি ভারতের নাগরিকদের তাদের পছন্দের সরকার বেছে নেওয়ার অধিকার আছে। সেই সঙ্গে তিনি আরও বলেন, যেহেতু ভারতের নতুন সরকার এখনো গঠন হয়নি এবং প্রধানমন্ত্রীর শপথ হয়নি, তাই এ নিয়ে এখনই কথা বলা অর্থহীন। ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের উন্নতি নিয়ে তিনি বলেন, পাকিস্তান সবসময়ই চেয়েছে দুই দেশের সব সমস্যা মিটুক। এ ব্যাপারে গঠনমূলক আলোচনায়ও আগ্রহী তারা। বিশেষ করে জম্মু ও কাশ্মীরের মতো যেসব সমস্যা রয়েছে সেগুলোর সমাধান হোক। ভারত ও পাকিস্তানের সঙ্গে আলোচনার ব্যাপারে বরাবর আগ্রহ দেখিয়ে এসেছে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো যার নাম শুনলেই চমকে ওঠে তিনি হলেন রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অর্থনৈতিক কিংবা সামরিক কোনো ক্ষেত্রেই পশ্চিমাদের ছাড় দেন না রাশিয়ার এই লৌহ মানব। আফ্রিকা থেকে যুক্তরাষ্ট্র সহ ইউরোপের দেশগুলোকে কৌশলে তাড়িয়ে দেওয়ার পাশাপাশি এবার হঠাৎ করে আফগানিস্তানকে শক্তিশালী করতে মরিয়া হয়ে উঠেছেন পুতিন। এরই ধারাবাহিকতায় রাশিয়ার পররাষ্ট্র ও বিচার মন্ত্রণালয় আফগানিস্তানের বর্তমান সরকারি দলকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তাব করেছে। এর পরপরই মুখ খুলেছেন প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, আফগানিস্তানের বর্তমান নেতৃত্বের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য এই পদক্ষেপটি প্রয়োজনীয় ছিল। শুধু তাই নয়, আফগানিস্তানের বর্তমান ক্ষমতাসীন দলকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তাব করেছে রাশিয়ার বিভিন্ন মন্ত্রণালয়। এরপরই আফগানিস্তান সরকারের একটি প্রতিনিধি দল ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের বৈঠকে অংশ নিতে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছে। এ বিষয়ে কাউন্টার এক্সট্রিমিজম প্রজেক্ট এর মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ হ্যান্স জ্যাকব শিন্ডলার বলেন, আফগানিস্তানের বর্তমান ক্ষমতাসীন দলকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার বিনিময়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়েরও কিছু প্রত্যাশা রয়েছে, কিন্তু সেটা এতটা সহজ নাও হতে পারে, কারণ বাড়তি ছাড় নিতে সবসময় আফগানিস্তান খুবই ইচ্ছুক, কিন্তু প্রতিদান দেওয়ার বিষয় এলেই সেটা জটিল হয়ে যায়। আফগানিস্তান অ্যানালিসিস নেটওয়ার্কের সহ প্রতিষ্ঠাতা টমাস রুটিশ ক্রেমলিনের সাম্প্রতিক পদক্ষেপকে ধাপে ধাপে এগোনোর কৌশল হিসেবে ব্যাখ্যা করেছেন। তিনি মনে করেন, রাশিয়া আফগানিস্তানের বর্তমান সরকারকে স্বীকৃতির দিকে অগ্রসর হচ্ছে। 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত আফগানিস্তানের ক্ষমতায় ছিল তালেবান। 2021 সালের আগস্টে তেমন কোনো প্রতিরোধ ছাড়াই আফগান সরকারকে হটিয়ে ক্ষমতায় দখলে নেয় তারা। 20 বছর পর আফগান সরকারকে সমর্থন জুগিয়ে যাওয়া পশ্চিমা সামরিক বাহিনী এবং কূটনীতিকরা দ্রুতই আফগানিস্তান থেকে পালিয়ে যায়। এর 6 মাস পর 2022 সালের মার্চে তালেবান ও রাশিয়া আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর কোনো রাষ্ট্রই আনুষ্ঠানিকভাবে তালেবানকে আফগানিস্তানের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেয়নি। 2003 সালে রাশিয়াও তালেবানকে নিষিদ্ধ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছিল, কিন্তু 2023 সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানের নাম সরিয়ে দেয় কাজাখস্তান। বিশেষজ্ঞরা মনে করছেন,
রাশিয়া ও অর্থনৈতিক ফোরামে একই পথ অনুসরণ করতে পারে। ইতোমধ্যে ভ্লাদিমির পুতিনের বক্তব্যে এই বিষয়টি অনেকটাই স্পষ্ট। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। নিজেকে কিভাবে শক্তিশালী করবেন তার দুটো টিপস দিচ্ছি। প্রথমত, আপনি আত্মবিশ্বাসী হন। অপ্রয়োজনীয় মানুষের কাছে নিজেকে কখনোই উপস্থাপন করবেন না, অর্থাৎ নিজে কি করছেন তার ব্যাখ্যা দিতে যাবেন না। দ্বিতীয় বিষয় হচ্ছে, প্রচলিত আপনার চতুর্পার্শ্বে যা কিছু আছে সব বিষয়ে পর্যাপ্ত পরিমাণে তথ্য রাখুন। আপনি যদি পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে বিপুল তথ্য জানতে পারেন তাহলে অন্যের উপর আপনি রাজ করতে পারবেন। এই দুটো বিষয় যদি নিজের মধ্যে ধারণ করতে পারেন, প্রথমত আত্মবিশ্বাস, দ্বিতীয়ত আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত ধারণা রাখা, এই দুটো বিষয়ই আপনাকে এগিয়ে রাখবে। অন্যদের তুলনায় হয়ে থাকবেন আপনি অগ্রগামী। ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন ওমর আবদুল্লাহ। তাকে এবার লোকসভা নির্বাচনে হারিয়েছেন শেখ আব্দুল রশিদ, তাও আবার জেলে বসে। শেখ আব্দুল রশিদ জিতেছেন প্রায় 4 লক্ষ ভোটে। জম্মু ও কাশ্মীরের বারামুল্লা কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন জে&কে ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর। সেখানে তাকে প্রায় 4 লক্ষ ভোটে পরাজিত করেছেন রশিদ। নির্দল প্রার্থী হয়ে যদিও এই প্রথম নয়, এর আগেও ভোটে লড়ে জিতেছিলেন রশিদ, তবে জেলে বসে নয়। জম্মু ও কাশ্মীরের বারামুল্লা কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন জে&কে ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর। সেখানে তাকে প্রায় 4 লক্ষ ভোটে পরাজিত করেছেন রশিদ। 2019 সালের 9 আগস্ট থেকে তিহার জেলে বন্দী রয়েছেন শেখ রশিদ ওরফে ইঞ্জিনিয়ার রশিদ। প্রায় 5 বছর হয়ে গেল। তার বিরুদ্ধে সন্ত্রাসের খরচ জোগানোর অভিযোগ রয়েছে। রশিদের ছেলে আবরার জানিয়েছেন তার বাবার ভোটে জয় প্রমাণ করে দেয় যে আসলে তিনি নিরপরাধ। তাকে দ্রুত জেল থেকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন। জম্মু ও কাশ্মীর আওয়ামী ইত্তেহাদ পার্টির প্রতিষ্ঠাতা হলেন রশিদ। 2008 এবং 2014 সালে জম্মু ও কাশ্মীরের লাঙ্গাটে বিধানসভা কেন্দ্র থেকে ভোটে জিতে বিধায়ক হয়েছিলেন। 2019 সালেও লোকসভা নির্বাচনে লড়েছিলেন, তবে হেরেছিলেন। ওই 3টে নির্বাচনেও নির্দল হয়ে লড়েছিলেন তিনি। পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন রশিদ। 2008 সালে চাকরি ছেড়ে দেন তিনি। সে কারণেই নাম হয় ইঞ্জিনিয়ার রশিদ। এরপর শুরু হয় বিধানসভার ভোটের প্রচার। মাত্র 17 দিন প্রচার করে জিতেছিলেন ভোটে। 2019 সালে এনআইএ এর হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। বেআইনি কার্যকলাপ আইনে ওই প্রথম কোনো রাজনৈতিক নেতা গ্রেপ্তার হন। সেই থেকে তিনি জেলে। 2 ছেলে আবরার এবং আশরারই সামলেছেন প্রচার, তাতেই বাজিমাত। কিন্তু প্রশ্ন উঠছে, রশিদ কি সংসদে শপথ গ্রহণ করতে পারবেন? যদিও শপথ গ্রহণ করা তার সাংবিধানিক অধিকার, কিন্তু যেহেতু তিনি বন্দী তাই বাধাও রয়েছে। শপথ গ্রহণের জন্য রশিদকে আগে জেল কর্তৃপক্ষের অনুমতি চেয়ে চিঠি দিতে হবে। কর্তৃপক্ষের নজরদারিতে সংসদে গিয়ে শপথ নিতে পারবেন তিনি, তবে তারপর আবার জেলে ফিরতে হবে তাকে। শপথ গ্রহণের পর রশিদকে লোকসভার স্পিকারকে লিখিতভাবে জানাতে হবে যে তিনি সংসদে উপস্থিত থাকতে পারবেন না। অনুপস্থিত হিসেবে তিনি সংসদের সদস্য থাকতে পারেন কিনা ভোটাভুটির মাধ্যমে সেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে রশিদ যদি দোষী সাব্যস্ত হন এবং তাকে 2 বছর বা তার বেশি সময় জেলে থাকতে হয়, তাহলে সঙ্গে সঙ্গে সংসদ পদ হারাবেন তিনি, এমনটাই নিয়ম। এবার ফিলিস্তিন প্রসঙ্গ। গাজা উপত্যকায় গত 8 মাস ধরে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল বাহিনী। এতে এখন পর্যন্ত অন্তত 36,801 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই 36,000 ফিলিস্তিনিকে হত্যা করে 7 জনকে মুক্ত করেছে ইসরায়েল। অথচ আলোচনার মাধ্যমে তারা 100 জনেরও বেশি ইসরায়েলিকে মুক্ত করতে পেরেছে। রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, হিউম্যান রাইটস ওয়াচের সাবেক নির্বাহী পরিচালক এবং প্রিন্সটন ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর কেনেথ রথ নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার বিষয় নিয়ে আল জাজিরার সাথে কথা বলেছিলেন। তিনি বলেন, 4 বন্দীকে উদ্ধার করতে যেয়ে শনিবার গাজার মধ্যাঞ্চলে অবস্থিত এই শিবিরে ব্যাপক হামলা চালিয়ে অন্তত 210 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। তিনি আরও বলেন, এই উদ্ধার অভিযানের অর্থ হল ইসরায়েলি সামরিক অভিযানের কারণে মোট 7 জন বন্দী জীবিত মুক্তি পেয়েছে, যেখানে আলোচনার মাধ্যমে 100-রও বেশি মুক্তি পেয়েছে। কেনেথ বলেন, এ থেকে বোঝা যায় আলোচনার মাধ্যমে সব বন্দীদের মুক্ত করা সম্ভব। কিন্তু নেতানিয়াহু হামাসের সাথে আলোচনা শেষ করার জন্য একটি বড় বাধা, কারণ তিনি একটি দীর্ঘমেয়াদী স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হতে চান না। কেনেথ আরও বলেন, নেতানিয়াহুর একটি চিরকালের যুদ্ধ দরকার। তিনি বলেন, একবার যুদ্ধ বন্ধ হয়ে গেলে 7 অক্টোবরের গোয়েন্দা ব্যর্থতার জন্য তাকে রাজনৈতিক হিসাবের সম্মুখীন হতে হবে। এজন্য তিনি যুদ্ধবিরতি চান না। ফিলিস্তিনি সংগঠন হামাস গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে আকস্মিক বড় ধরনের হামলা চালায়। এ সময় তারা প্রায় 1170 ইসরায়েলিকে হত্যা এবং
250 জনকে বন্দী করে। এখনও হামাসের কাছে 121 জন বন্দী হিসেবে আটক রয়েছেন। এদিকে 7 অক্টোবর ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে, যা এখনও চলছে। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় 36,801 ফিলিস্তিনি নিহত হয়েছে, এদের অধিকাংশ নারী ও শিশু। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।